শেখ হাসিনার ফাঁসির রায় কি তবে শেষ পর্যন্ত বাতিল হয়ে যাচ্ছে? এমন এক আলোচনা এখন সুপ্রিম কোর্ট পাড়া থেকে শুরু করে সাধারণ মানুষের মুখে মুখে ঘুরছে, যা বিচারপতি গোলাম মর্তুজা আর চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের ঘুম কেড়ে নেওয়া। আসল সত্যিটা থেকে মুখ ফিরিয়ে নিতে বলছেন না তো? এইটা আমরা তো হাসিনার মতো বললাম না যে তাহাজ্জুদের নামাজ পড়ে মিথ্যা কথা বলি না। জিনিস নিষিদ্ধ হয়, সেই জিনিসের তো দাম বেড়ে যায়। আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে তার দাম বাড়িয়ে দিয়েছেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, ফ্যাসিস্ট শেখ হাসিনাকে জুলাই গণহত্যা সহ বিগত 15 বছরের শাসন আমলের চিত্রের ওপর সাক্ষ্য প্রমাণ গ্রহণ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে মৃত্যুদণ্ডের রায় প্রদান করা হয়েছে। তার এই মৃত্যুদণ্ডের রায়কে স্থগিত বাতিল করার জন্য এবার ভারত ব্যাপকভাবে আন্তর্জাতিক মহলে তারা নাড়াচাড়া দেওয়া শুরু করেছে। অটোমেটিক্যালি জাতিসংঘে তাদের ব্যাপক তদবির করা শুরু হয়েছে। আসলে ভারতের এই জাতিসংঘের তদবিরের মাধ্যমে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে শেখ হাসিনার মৃত্যুদণ্ড রায়কে কি কোনোভাবে প্রত্যাখ্যান করা সম্ভব, বা অন্তর্বর্তী সরকার কি এটাকে প্রোটেকশন করার জন্য কোনো বড় নীতিমালা আনতে যাচ্ছে কিনা? এদিকে বারবার ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ প্রেরণ করলেও ভারত কোনোভাবেও তার সায় দিচ্ছে না। কি হতে যাচ্ছে আসলে শেখ হাসিনাকে ঘিরে? নতুন কোনো উত্তেজনা তৈরি হচ্ছে কিনা? উৎকণ্ঠ বিস্তারিত সর্বশেষ আপডেট রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। শেখ হাসিনার ফাঁসির রায় কি তবে শেষ পর্যন্ত বাতিল হয়ে যাচ্ছে? এমন এক আলোচনা এখন সুপ্রিম কোর্ট পাড়া থেকে শুরু করে সাধারণ মানুষের মুখে মুখে ঘুরছে, যা বিচারপতি গোলাম মর্তুজা আর চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। এতদিন সবাই ধরেই নিয়েছিল যে এই বিচারে শেখ হাসিনার কঠিন শাস্তি হওয়াটা সময়ের ব্যাপার মাত্র, কিন্তু হঠাৎ করেই এমন সব আইনি যুক্তি আর আইনের ধারা সামনে আসতে শুরু করেছে যা পুরো মামলার মোড় সম্পূর্ণ ঘুরিয়ে দিতে পারে। আইনজীবীদের আড্ডায় কান পাতলেই এখন শোনা যাচ্ছে যে মামলার ভিতে বড় ধরনের ফাটল ধরেছে, আর এই আইনি ফাটলগুলো যদি সত্যি আদালতে প্রমাণ করা যায় তবে প্রসিকিউশনের সাজানো সব পরিকল্পনা তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে। এমন পরিস্থিতি তৈরি হলে তা বিচারপতি এবং প্রসিকিউটরদের জন্য সত্যিকার অর্থেই এক বড় দুঃস্বপ্ন হয়ে দাঁড়াবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বর্তমান কার্যক্রম এবং শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো নিয়ে সাধারণ মানুষের কৌতূহলের শেষ নেই। সবাই অপেক্ষা করছেন রায়ের জন্য, কিন্তু আইনের গভীর মারপ্যাচ যারা বোঝেন তারা এখন ভিন্ন কথা বলছেন। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এবং ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজার সামনে এখন পাহাড় সম চ্যালেঞ্জ। কারণ আবেগ দিয়ে হয়তো আন্দোলন করা যায়, কিন্তু আদালতে বিচার করতে হয় শক্ত তথ্য প্রমাণ আর আইনের ধারার উপর ভিত্তি করে। আর ঠিক এই জায়গাতেই শেখ হাসিনার আইনজীবীদের হাতে এমন কিছু তুরুপের তাস চলে এসেছে যা প্রসিকিউশন টিমের হিসাব নিকাশ উল্টো করে দিচ্ছে। মামলার সবচেয়ে বড় দুর্বলতা হিসেবে যেটি সামনে আসছে তা হলো পুলিশি অ্যাকশনের আইনি ভিত্তি। এতদিন বলা হচ্ছিল যে শেখ হাসিনার সরাসরি নির্দেশে পুলিশ গুলি চালিয়েছে এবং হত্যাকাণ্ড ঘটিয়েছে, কিন্তু পুলিশ প্রশাসনের নিজস্ব আইন বা পিআরবি এবং দেশের প্রচলিত ফৌজদারি কার্যবিধি বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে বিষয়টি মোটেও একরেখা নয়। পুলিশের নিজস্ব আইন মেনে কিছু ক্ষমতা তাদের দেওয়া যাচ্ছে, যা ব্যবহার করে তাদের ওপর নির্দেশ ছাড়াই গুলি চালাতে পারে। এই পয়েন্টটি যদি আদালতে জোরালোভাবে উপস্থাপন করা হয় তবে হুকুমের আসামি হিসেবে শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করা কঠিন হয়ে পড়বে। ডিএমপি কমিশনারের সাম্প্রতিক একটি বক্তব্য এবং পুলিশ রেগুলেশন অব বেঙ্গলের 153 নম্বর প্রবিধান এখন টক অব দ্য কান্ট্রি। এই আইনে স্পষ্ট বলা আছে 3টি বিশেষ পরিস্থিতিতে পুলিশ কারো নির্দেশ ছাড়াই গুলি চালাতে পারে। প্রথমত, যখন পুলিশের নিজের জীবন বা সাধারণ জনগণের জানমাল চরম হুমকির মুখে পড়ে তখন আত্মরক্ষার স্বার্থে পুলিশ গুলি চালাতে পারে। দ্বিতীয়ত, যখন কোনো বেআইনি সমাবেশ বা দাঙ্গা এমন ভয়াবহ রূপ নেয় যে তা নিয়ন্ত্রণ করা অসম্ভব হয়ে পড়ে তখন জানমাল রক্ষার্থে পুলিশ বল প্রয়োগ করতে পারে। তৃতীয়, কোনো দাগী আসামি বা মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি যদি পালানোর চেষ্টা করে তবে তাকে থামানোর জন্য পুলিশ ফায়ার ওপেন করতে পারে। এই আইনের ধারাগুলো বিশ্লেষণ করলে দেখা যায় জুলাই ও আগস্ট মাসের উত্তাল দিনগুলোতে পুলিশ অনেক ক্ষেত্রেই তাদের স্থাপনা বা সরকারি সম্পদ রক্ষার্থে অ্যাকশনে গিয়েছিল। মেট্রো রেলে আগুন দেওয়া বা বিটিভি ভবনে হামলার ঘটনাগুলো এর বড় উদাহরণ। এখন আদালতে যদি প্রমাণ হয় যে পুলিশ সদস্যরা শেখ হাসিনার নির্দেশে নয় বরং নিজেদের প্রাণ বাঁচাতে বা সরকারি সম্পত্তি রক্ষা করতে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গুলি চালিয়েছিল, তবে সেই দায়ভার কোনোভাবেই সাবেক প্রধানমন্ত্রীর ওপর চাপানো যাবে না। কারণ পুলিশ রেগুলেশন অনুযায়ী অন ডিউটি পুলিশ অফিসারের তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার আইনগত এখতিয়ার রয়েছে। এই একটিমাত্র আইনি পয়েন্ট পুরো গণহত্যার অভিযোগকে প্রশ্নবিদ্ধ করে ফেলার মতো ক্ষমতা রাখে। এর সাথে যুক্ত হয়েছে আরও একটি বড় আইনি বিতর্ক যা তুলে ধরেছেন দেশের প্রবীণ আইনজীবীরা। বিএনপি নেতা ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট ফজলুর রহমানের মতো ব্যক্তিরা যখন ট্রাইব্যুনালের এখতিয়ার নিয়ে প্রশ্ন তোলেন তখন তা আর রাজনৈতিক বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ থাকে না। ফজলুর রহমান স্পষ্ট ভাষায় বলেছেন যে 1973 সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন যদি হয়েছিল একান্তই 1971 সালের যুদ্ধ অপরাধীদের বিচার করার
করার জন্য। পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের সহযোগী রাজাকার আলবদরদের বিচার করাই ছিল এই আইনের মূল উদ্দেশ্য। এখন প্রশ্ন উঠছে 2024 সালে একটি রাজনৈতিক আন্দোলন দমানোর ঘটনাকে কি 1971 সালের যুদ্ধের সাথে তুলনা করা যায়? কারণ শেখ হাসিনার সরকার একটি রাজনৈতিক বা গণতান্ত্রিক আন্দোলনের মুখোমুখি হয়েছিল। এটিকে যদি যুদ্ধ বা ওয়ার ক্রাইম হিসেবে সংজ্ঞায়িত করতে হয় তবে তার আইনি ব্যাখ্যা হতে হবে অত্যন্ত শক্তিশালী। অ্যাডভোকেট ফজলুর রহমানের মতে শেখ হাসিনা বা আওয়ামী লীগ রাজনৈতিকভাবে পরাজিত হতে পারে, কিন্তু তারা যুদ্ধ অপরাধী নয়। তাই যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনালে এই বিচার করাটা আইনের দৃষ্টিতে সঠিক হচ্ছে না। যদি উচ্চ আদালতে এই যুক্তিটি টিকে যায় তবে বিচারপতি গোলাম মর্তুজার ট্রাইব্যুনালের পুরো বিচার প্রক্রিয়ায় বাতিল হয়ে যেতে পারে। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম নিজেও একজন অভিজ্ঞ আইনজীবী এবং অতীতে তিনি যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনালে জামায়াত নেতাদের পক্ষে আইনি লড়াই চালিয়েছিলেন। আইনের এই সূক্ষ্ম বিষয়গুলো তার অজানা নয়। এখন তিনি যখন প্রসিকিউটর হিসেবে উল্টো ভূমিকায় অবতীর্ণ হয়েছেন তখন তার নিজের পুরনো যুক্তিগুলোই তার সামনে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। অতীতে তিনি যেসব আইনি পয়েন্ট তুলে ধরে ট্রাইব্যুনালের বিরোধিতা করেছিলেন, আজ শেখ হাসিনার আইনজীবীরা ঠিক সেই পয়েন্টগুলোই ব্যবহার করে প্রস্তুতি নিচ্ছেন। আইনের এই অদ্ভুত সমীকরণ তাজুল ইসলামের জন্য এক অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি করেছে। বিচারপতি গোলাম মর্তুজা এবং তার ট্রাইব্যুনাল যদি 1973 সালের আইনের দোহাই দিয়ে এই বিচার কাজ জোর করে চালিয়েও যান, তবু উচ্চ আদালতে বা আন্তর্জাতিক মহলে এই রায় টেকানো কঠিন হতে পারে। কারণ গণতান্ত্রিক আন্দোলনের দমনপীড়ন এবং যুদ্ধাপরাধ বা গণহত্যা এক জিনিস নয়। এই বিষয়টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। রায়ের ভিত্তি যদি দুর্বল হয় তবে তা বহির্বিশ্বে বাংলাদেশের বিচার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করবে। আর প্রসিকিউশন নিশ্চয়ই চাইবে না এমন কোনো রায় আসুক যা পরবর্তীতে বাতিল হয়ে যায়। সজীব ওয়াজেদ জয় এবং আওয়ামী লীগের পক্ষ থেকে শুরু থেকে এই ট্রাইব্যুনালকে ক্যাঙ্গারু কোর্ট বলে অভিহিত করা হচ্ছে। তাদের অভিযোগ এই বিচার প্রক্রিয়াটি সম্পূর্ণ সাজানো এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। বিশেষ করে বিচারক নিয়োগ প্রক্রিয়া এবং আইন সংশোধন নিয়ে বড় ধরনের সাংবিধানিক প্রশ্ন রয়েছে। বর্তমানে দেশে কোনো নির্বাচিত সংসদ নেই। সংবিধান অনুযায়ী আইন সংশোধনের ক্ষমতা একমাত্র জাতীয় সংসদের হাতে থাকে। কিন্তু বর্তমান অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ জারি করে আইন সংশোধন করছে এবং সেই আইনের ভিত্তিতে বিচার চালাচ্ছে। আইনজীবীদের একটি বড় অংশ মনে করছেন সংসদ ছাড়া এভাবে আইন পরিবর্তন করে বিচার করাটা অবৈধ ও অসাংবিধানিক। সজীব ওয়াজেদ জয়ের এই অভিযোগ যদি সত্যি প্রমাণিত হয় তবে পুরো বিচার প্রক্রিয়া অবৈধ হয়ে যাবে। আর তখন শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া যে কোনো রায় বা দণ্ড আপনা আপনি অকার্যকর হয়ে যাবে। এটি প্রসিকিউশনের জন্য এক বড় পরাজয় হিসেবে গণ্য হবে। বিচারপতি গোলাম মর্তুজার জন্য এটি হবে বিব্রতকর, কারণ তিনি যে আদালতের প্রধান সেই আদালতের বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। এছাড়া আসামি পক্ষকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দেওয়ার অভিযোগও মামলাটিকে দুর্বল করে দিচ্ছে। ন্যায় বিচারের মূলনীতি হলো অভিযুক্ত ব্যক্তিকে তার পছন্দ মতো আইনজীবী নিয়োগের সুযোগ দেওয়া, কিন্তু অভিযোগ রয়েছে যে স্বৈরাচার হাসিনার আইনজীবীদের আদালতে ঢুকতেই বাধা দেওয়া হয়েছে। এমনকি প্রসিকিউশন নিজের পছন্দ মতো আইনজীবীকে আসামি পক্ষের আইনজীবী হিসাবে দাঁড় করানোর চেষ্টা করেছে বলেও জানা যাচ্ছে। যদি সত্যি এমনটা হয়ে থাকে তবে তা ন্যায় বিচারের পরিপন্থী। বিশ্বের দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। আগামী 13 জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপকভাবে উত্তেজনাপূর্ণ পরিবেশ তৈরি হচ্ছে বাংলাদেশে। নির্বাচনকে ঘিরে দলীয় নেতাকর্মীদের ভিতরে কন্দলও যেমন বাড়ছে, উৎসব মুখর পরিবেশও ততটা বাড়ছে। ঠিক এমন মুহূর্তে আওয়ামী লীগের অবস্থানটা কোথায়? 13 জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের অন্য কোনো নেত্রীর মুখ আসছে কি? বাংলাদেশের নির্বাচনে কি ঘটতে যাচ্ছে? বিস্তারিত আরো রিপোর্টে। আসল সত্যিটা থেকে মুখ ফিরিয়ে নিতে বলছেন না তো? এইটা আমরা তো হাসিনার মতো বললাম না যে তাহাজ্জুদের নামাজ পড়ে মিথ্যা কথা বলি না। জিনিস নিষিদ্ধ হয়, সেই জিনিসের তো দাম বেড়ে যায়। আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে তার দাম বাড়িয়ে দিয়েছেন। তারা তো এমনিতেই ভোটে হেরে যেত আপনাদের কথায়। দাম বাড়ানোর বিষয় না। আওয়ামী লীগ টেরোরিস্ট কাজে অ্যাসোসিয়েটেড ছিল, তারা ভায়োলেন্সে ইনসাইট করেছে। যে কয়েকদিন আগে হাসিনা ফোন করে একজনকে বলছে যে তার এগেনস্টে যারা 226 জন যারা তাকে তার এগেনস্টে কেস দিয়েছে, উনি তাদের প্রত্যেককে উনি দেখে নিবেন, ওনাদেরকে মারবেন, খুন করবেন, এই কথা বলছেন উনি। তো প্রতিদিন আপনারা কি তার ভিডিও বা অডিও রেকর্ডগুলো আপনারা শুনেন? আমরা তো এখান থেকে মনিটর করি, দেখি। প্রতিদিন তার কথা হচ্ছে একে খুন করো, ওকে মারো। এবং তার যেটা হয়েছে এর ফলে তার পুরো পলিটিক্সটা ব্যাংক্রাফ্ট হয়ে গেছে। এখন দেখেন এই যে গত 13 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত তারা কি বলে লকডাউন না কি করছে, একটা লোক বের হয়নি, একটা লোক বের হয়নি, একটা লোক বাংলাদেশের কোথাও একটা লোক বের হয়নি। আপনারা যে ছবিগুলো দেখেন যে বের হয়েছে, সেটা তার মানে লকডাউন সফল হয়েছে। এটা হলো এআই লকডাউন আমরা বলি। এআই এর মাধ্যমে ওরা সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে লকডাউন করে, সেটার ছবি বানায়, এটা আবার আপনাদেরকে বিক্রি করে। আমি বলি এখানে আসেন, রিপাবলিক টিভিকে বলেন বাংলাদেশে ওটার জন্য একটা ব্যুরো অফিস খুলে দেখুক বাংলাদেশে কি হয়েছে। বাংলাদেশের কোনো একটা লোক আওয়ামী লীগের কোনো লকডাউনে নেমেছে কিনা, একটা লোককে যদি বের করতে পারেন আমাদের দেখা। তাহলে জায়গায় জায়গায় কারা আগুন জ্বালাচ্ছে, কারা রাস্তা কেটে দিচ্ছে, গোটা বাংলাদেশে বিভিন্ন জায়গাতে শেখ হাসিনা বা মুজিবুর রহমানের নামে কারা স্লোগান তুলছে। এটা ওই যে সোশ্যাল মিডিয়াতে স্লোগান তুলছে। আরে সবই এআই দিয়ে হচ্ছে দাদা। আপনি এআই দিয়ে হচ্ছে, বা পুরনো অনেক পুরনো যে স্লোগান ওরা দিত সেগুলো নতুন পুরনো বোতলে নতুন মদ চালাচ্ছে। আমরা তো পাচ্ছি না অনেস্টলি। আপনি আসেন, বা এখানে যদি ইন্ডিয়ান এম্বাসির কোনো প্রেস অ্যাটাশে থাকে তাকেও জিজ্ঞেস করতে পারেন।
আপনারা তো এখন সব জায়গাতেই রয়ের ভূত দেখেন। চিন্ময় কৃষ্ণ প্রভুকে তো রয়ের এজেন্ট বলে আপনারা গ্রেপ্তার করে দিলেন, লোকটা আজও জেলের মধ্যে। ওনার কেসটা কোর্টে পেন্ডিং আছে, এটা আমার মনে হয় তারিখ পে তারিখ। একটা সিনেমা ছিল জানেন তো, দামিনী বলে, সেখানে সানি দেওল আমাদের দেশের নায়ক, তিনি বলেছিলেন তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ। এই তারিখটা কবে আসবে, হিয়ারিং এর ডেটটা কবে আসবে? এটা কোর্টের বিষয়, আমি এখানে মন্তব্য করার কিছু নাই আমার। আচ্ছা, এটা না হয় কোর্টের বিষয়, কিন্তু আপনি যাকে বলছিলেন ঢাকার কসাই আসাদুজ্জামান খান কামাল, আমি তাকে প্রশ্ন করেছিলাম শিলিগুড়ি করিডোরে নির্দিষ্টভাবে বাংলাদেশের নাকি এখন চোখ আছে। উনি আরো স্পেসিফিক্যালি বললেন মোহাম্মদ ইউনুসের চোখ আছে। এটা কি ধরনের ব্যাপার? মানে এটা তো আমাদের জন্য একটা সিঁদুরে মেঘ দেখছি আমরা। আপনারা কি শিলিগুড়ি করিডোরের আশপাশে বিদেশি শক্তিকে আরো শক্তিশালী করতে চান? চিকেন স্নেককে আমরা ইন্ডিয়ার সাথে খুব ভালো সম্পর্ক করতে চাই। এগুলো আপনার দেশের মানুষ বুঝতে পারছে। আপনারা বড় বড় সংখ্যা, বড় বড় ওয়ার্ড ইউজ করে বাংলাদেশের মানুষকে ভুল বোঝাচ্ছেন না তো? কি বাংলাদেশের মানুষকে বিগ জার্গন, বিগ ওয়ার্ড, বড় বড় সংখ্যা এগুলো দিয়ে আসল সত্যিটা থেকে মুখ ফিরিয়ে নিতে বলছেন না তো? এইটা আমরা তো হাসিনার মতো বললাম না যে তাহাজ্জুদের নামাজ পড়ে মিথ্যা কথা বলি না। আপনি এটা হাসিনার মতো বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় এমন কোন জায়গায় নাই যিনি উনি দূষিত করে রেখে যান নাই, এমন কোন। সে ন্যাশনাল প্রফেসর ইউনুস এটা নিজে থেকে কেন বলছেন না? প্রফেসর ইউনুস তো আমাকে একটা ইন্টারভিউ দিতে পারেন, আপনি যেভাবে বলছেন গোটা ভারতীয় মিডিয়াকে ইন্টারভিউতে বলতে পারেন এই কথাগুলি। উনি এক সময় দিয়েছেন, উনি এখন ইলেকশনে ব্যস্ত। ইলেকশনটা করার পরে উনি আবার অনেককে ইন্টারভিউ দিবেন। বাট 20 মিনিটের ইন্টারভিউতে এই কথাগুলো বলতে তো কোনো কিছু বিশাল মানে টাইম ওয়েস্ট হবে না। সরি, 20 মিনিটসের 20 মিনিটের একটা ইন্টারভিউতে উনি কি একটু আনকমফোর্টেবল ফিল করেন? মানে হার্ড কোয়েশ্চেন্স বা কঠিন প্রশ্ন নিতে ওনার বিরুদ্ধে অভিযোগ ওঠে? উনি এরকম ইন্টারভিউ নিয়ে দিয়েছেন। ওনার যেটা হচ্ছে যে ওনার ফোকাসটা এখন ইলেকশনে। আমরা ইলেকশনের জন্য জোর প্রস্তুতি নিচ্ছি। আমাদের ইলেকশন ফেব্রুয়ারির প্রথম অর্ধেই হবে, ফেব্রুয়ারি 15 তারিখের মধ্যে হবে। পলিটিক্যাল পার্টিগুলো তাদের নমিনেশন, বিশেষ করে বিএনপি অলরেডি অ্যানাউন্স করেছে, জামাত করবে, ছোট ছোট পার্টিগুলো করছে, এনসিপি তাদের নমিনেশন ফর্ম বিক্রি করছে। আমাদের দেশে একটা দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।